হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির সমাধান। আজকে আমরা কি করব? আমরা WBCS এর জিকে সিরিজের পার্ট 9 কভার করব। পার্ট 9 অলরেডি পার্ট 8 পর্যন্ত চ্যানেলে আপলোড আছে। প্রত্যেকটা পার্টে আমরা 50টা করে কোয়েশ্চেন কভার করছি এবং কী কী সাবজেক্ট কভার করছি: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই চ্যাপ্টারগুলো আমরা কভার করছি। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবং প্লেলিস্টে আমরা যে ভিডিওগুলো আপলোড করে রেখেছি, দুটো প্লেলিস্ট আছে মেনলি। একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্যার এবং একটা হচ্ছে জিকে রিভিশন সিরিজ। দুটো প্লেলিস্টই ভালো করে পরীক্ষার আগে দেখে নাও, এখান থেকে অনেক কোশ্চেন্স কমন আসবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলছে? সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? অপশন দেখো কি আছে। এ আছে ডালহৌসি, বি আছে লর্ড ক্যানিং, সি আছে লর্ড বেন্টিং এবং ডি আছে লর্ড কার্জন। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে লর্ড ক্যানিং। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড ক্যানিং ভারতের সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল এবং তিনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিল। কারণ সিপাহি বিদ্রোহে জয়লাভের পর গভর্নর জেনারেল পোস্টটা অ্যাবলিশ হয়ে যায়। এটা শেষ গভর্নর জেনারেল ছিল এবং তিনিই ছিল ভারতের প্রথম ভাইসরয়। ঠিক, ভাইসরয়। সিপাহি বিদ্রোহের সময় 1857 সালে সিপাহি বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল তার শাসনের অবসান ঘটে এবং ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিল হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? অপশান দেখো। অপশানস আছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ডি আছে মাইকেল মধুসূদন দত্ত। তো আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হচ্ছে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। ঠিক। আনন্দমঠ উপন্যাস কি জন্য বিখ্যাত? আনন্দমঠ উপন্যাস জেনারেলি সন্ন্যাস বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল। সন্ন্যাস বিদ্রোহকে কেন্দ্র করে লেখা হয়েছিল এবং এখান থেকেই বন্দে মাতরম গানটি আমরা পাই। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? অপশান এ দেখো সুন্দরবন, অপশান বি আছে আমাজন রেইন ফরেস্ট, অপশান সি আছে সাহারা মরুভূমি এবং অপশান ডি আছে নীলগিরি পর্বত। তো এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশান বি, আমাজন রেইন ফরেস্ট। আমাজন রেইন ফরেস্ট ওয়ার্ল্ডের ডেন্সিয়েস্ট মানে সবচেয়ে ঘন রেইন ফরেস্ট। ঠিক, সবচেয়ে ঘনতম রেইন ফরেস্ট এবং যেহেতু ঘন সেখানে অনেক গাছ আছে, সেই জন্য প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক না? সেই জন্য পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন রেইন ফরেস্টকে। ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? অপশান এ দেখো কেরালা, অপশান বি কর্ণাটকা, অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো ভারতের মশলার বাগান মানে ইংরেজিতে কি বলে? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কেরালাকে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, কেরালা হচ্ছে রাইট অ্যান্সার। কেরালাকে কেন স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়? কারণ কেরালায় প্রচুর পরিমাণে কি তৈরি পাওয়া যায় বলতো? গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এই জিনিসগুলো কেরালায় বিশাল পরিমাণে উৎপন্ন হয়, সেই জন্য কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয়। ঠিক। নেক্সট দেখো, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? উত্তরগুলো দেখো, অপশানগুলো দেখো। অপশান এ আছে 15ই আগস্ট 1947, অপশান বি আছে 26শে জানুয়ারি 1950, অপশান সি আছে 26শে নভেম্বর 1949 এবং অপশান ডি আছে 2 অক্টোবর 1950। তো ভারতের সংবিধান কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 থেকে। সেই জন্য 26শে জানুয়ারি দিনটাকে আমরা
রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস হিসাবে সেলিব্রেট করে থাকি। ঠিক সেই জন্যই 26শে জানুয়ারিকে আমরা রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস হিসাবে সেলিব্রেট করি। বলছে নেক্সট কোয়েশ্চেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করেন হচ্ছে অপশন এগুলো দেখুন নাও, এ আছে রাষ্ট্রপতি, বি আছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার, সি আছে প্রধানমন্ত্রী এবং ডি আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নিয়োগ করে হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার যে হয় সে। চেয়ারম্যান কি হয় সাধারণত যে পিএসসির যারা মেম্বার থাকে তাদের মধ্যেই কেউ একজন চেয়ারম্যান হয়। ঠিক আছে, পিএসসির মেম্বার থেকেই চেয়ারম্যান হয়। নেক্সট দেখো আরেকটা ইনফরমেশন কি, 1967 সাল থেকে মানে 1966 সাল থেকে পিএসসি মানে আমাদের দেশে অ্যাপ্লিকেবল হয়েছিল। ঠিক, নেক্সট দেখো বলছে জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াসে থাকে? জলের সর্বোচ্চ ঘনত্ব কত ডিগ্রি সেলসিয়াসে থাকে? জলের সর্বোচ্চ ঘনত্ব থাকে 4 ডিগ্রি সেলসিয়াসে। 4 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক, নেক্সট দেখো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? এটা খুব সোজা কোশ্চেন। অপশন এ দেখো 206, অপশন বি আছে 208, অপশন সি আছে 210 এবং অপশন ডি আছে 200। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 206 খানা হাড় থাকে মানুষের শরীরে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ফুললি গ্রোন অ্যাডাল্টের মধ্যে 206 খানা হাড় থাকে। নেক্সট কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণের মূল লক্ষ্য ছিল? তা কোন কোন পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণের মূল লক্ষ্য ছিল? অপশন এ দেখো চতুর্থ, অপশন বি আছে পঞ্চম, অপশন সি আছে ষষ্ঠ এবং অপশন ডি আছে সপ্তম। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1974 থেকে 1979-এর মধ্যে ইয়ে হয়েছিল, মানে অ্যাপ্লাই হয়েছিল। তো এর স্লোগানই ছিল হচ্ছে গরিবি হাটাও, গরিবি হাটাও স্লোগান ছিল। ঠিক, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেটা 5th প্ল্যানিং কমিশনের স্লোগান কি ছিল? গরিবি হাটাও। এর মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ এবং আত্মনির্ভরতা অর্জন। ঠিক, দেখো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়? অপশন এ দেখো 1930, 1935, সি আছে 1940 এবং ডি আছে 1947। তো ভারতের রিজার্ভ ব্যাংক তৈরি হয় হচ্ছে 1935-এ। 1935-এ 1 এপ্রিল 1935-এ রিজার্ভ ব্যাংক তৈরি হয়। রিজার্ভ ব্যাংক কার কমিশনে, কোন কমিশনের দ্বারা তৈরি হয়? হিল্টন ইয়াং কমিশনের রেকমেন্ডেশনে রিজার্ভ ব্যাংক তৈরি হয়। এবং রিজার্ভ ব্যাংক কোন অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়? আরবিআই অ্যাক্ট 1934-এ। আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা পরিচালিত। এবং আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়? আরবিআই এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে। ঠিক আছে, মুম্বাইতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং এরকম আরও 8টা ভিডিও অলরেডি আপলোড করা আছে চ্যানেলে, তোমরা ওই প্লে লিস্টটা গিয়ে দেখে নিও। প্লে লিস্টের নাম আছে হচ্ছে জিকে রিভিশন সিরিজ ফর WBCS এবং WBPSC। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের বর্তমান মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের বর্তমান মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? অপশন এ আছে নাসা, অপশন বি ইসরো, অপশন সি DRDO এবং অপশন ডি আছে ESA। তো ভারতের বর্তমান মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো হচ্ছে রাইট অ্যান্সার। ইসরোর পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1969-এ। ঠিক আছে, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, ইসরোর হেডকোয়ার্টার কোথায়? ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে। ঠিক আছে, বেঙ্গালুরুতে। এবং ইসরোর লেটেস্ট অ্যাচিভমেন্ট কি? লেটেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে চন্দ্রযান 3। চন্দ্রযান 3 কোথায় ল্যান্ড করেছে? মুনের সাউথ পোলে। ঠিক, আর এবং আপকামিং মিশন কি? আপকামিং হচ্ছে দুটো জিনিস আছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আদিত্য L1
যেটা সূর্যের জন্য বানানো, মানে সূর্যের জন্য রিসার্চ করতে যাবে। আর একটা হচ্ছে গাগানিয়ান। গাগানিয়ান হচ্ছে যাতে করে মানুষ যাবে, ম্যান্ড মিশন। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছিলেন? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে লিখেছিলেন? অপশন এ আছে হর্ষবর্ধন, অপশন বি আছে বাণভট্ট, অপশন সি আছে কালিদাস এবং অপশন ডি আছে শূদ্রক। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে বাণভট্ট হচ্ছে রাইট অ্যান্সার। বাণভট্ট কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি। সভাকবি তিনি হর্ষচরিত গ্রন্থের রচনা করেছিল। এবং এই যে হর্ষচরিত গ্রন্থ, এটা কি ভাষায় লেখা? এটায় সংস্কৃত ভাষায় লেখা, ঠিক। অ্যান্ড এতে কি হয়, এতে কি জানা যায়? এতে হর্ষবর্ধনের জীবনী এবং শাসনকাল সম্পর্কে জানা যায়। শাসনকাল সম্পর্কে জানা যায়, ঠিক। নেক্সট দেখো। নেক্সট বলছে দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ আছে কুতুবুদ্দিন আইবক, অপশন ডি আছে ইলতুৎমিশ, অপশন সি আছে আলাউদ্দিন খিলজি এবং অপশন ডি আছে বলবন। তো দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ কুতুবুদ্দিন আইবক। দাস বংশ বা সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে, ফাউন্ডার হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে। এর আগে কে ছিল? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের আগে কে রাজা ছিল? মোহাম্মদ। রাজা বলতে কে সুলতান ছিল? মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, মোহাম্মদ ঘুরি। নেক্সট দেখো। এবং সুলতানি বংশ কত সালে তৈরি হয়? স্টার্ট হয় 1206 খ্রিস্টাব্দে। 1206 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1206 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, বলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দেখো, ভারতের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? ঠিক আছে, অপশন দেখো। অপশন এ আছে NH3, NH7, অপশন বি আছে NH44, অপশন সি আছে NH1 এবং অপশন ডি আছে NH2। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে NH44। NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। এর দৈর্ঘ্য কত? অলমোস্ট 3745 কিলোমিটার। এটা কোথা দিয়ে স্টার্ট হয়? শ্রীনগর থেকে। এবং যায় কোথায়? শেষ হয় কোথায়? শেষ হয় হচ্ছে তোমার কন্যাকুমারীতে। মানে ভারতের উত্তর থেকে দক্ষিণে যায়, সেই জন্য এটা হচ্ছে ভারতের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশনগুলো দেখো। অপশন এ আছে কলকাতা, অপশন বি আছে মুম্বাই, অপশন সি আছে চেন্নাই এবং অপশন ডি আছে দিল্লি। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। কারণ হচ্ছে মুম্বাই ভারতের অন্যতম প্রধান সমুদ্র বন্দর, পোর্ট। ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট হচ্ছে মুম্বাই, ঠিক আছে। এবং ঔপনিবেশিক যুগে, যেমন কলোনিয়াল যুগ ছিল, যখন বিদেশ থেকে এসে লোকজন শাসন করত, তখন ইংরেজ, ডাচ এরা বিদেশ থেকে সমুদ্রপথে যাত্রী নিয়ে মুম্বাইতেই আসতো ফার্স্টে, ঠিক আছে। সেই জন্য মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। মুম্বাইয়ে যে গেটওয়ে অফ ইন্ডিয়া আছে, সেই নামটাও এখান থেকেই এসছে। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় আছে? মুম্বাইতে। গেটওয়ে অফ ইন্ডিয়ার নাম গেটওয়ে অফ ইন্ডিয়া কেন হয়েছে? এই কারণেই হয়েছে, ঠিক আছে। আর ইন্ডিয়া গেট কোথায় আছে? ইন্ডিয়া গেট আছে হচ্ছে তোমার দিল্লিতে, নিউ দিল্লিতে, ঠিক। নেক্সট দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি ভাগে বিভক্ত? অপশন এ দেখো 6টি, অপশন বি আছে 5টি, অপশন সি আছে 7টি এবং অপশন ডি আছে 4টি, ঠিক আছে। তো ভারতের সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটস সেটা ক ভাগে বিভক্ত? তো ফান্ডামেন্টাল রাইটস মোট 6টি ভাগে বিভক্ত। কি কি আছে? 6টা ভাগও একটু করে দেখে নাও। রাইট টু ইকুয়ালিটি ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে রাইট টু ফ্রিডম, মানে স্বাধীনতার অধিকার, থার্ড হচ্ছে
রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে শোষণের বিরুদ্ধে অধিকার, এক্সপ্লয়টেশন, ঠিক, এক্সপ্লয়টেশন। থার্ড হয়ে গেল। ফোর্থ হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ রিলিজিয়ন মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ফিফথ হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। এবং সিক্সথ হচ্ছে তোমার রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস মানে হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস মানে হচ্ছে তোমার সাংবিধানিক প্রতিকারের অধিকার, কনস্টিটিউশনাল রেমিডিস। এই ছটা হচ্ছে ভারতের মেন ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ছটা আছে। কি কি ছিল? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অ্যান্ড লাস্ট হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এর আগেও একটা সেভেন্থ আর একটা ছিল, সেটা হচ্ছে সেটাকে 44th অ্যামেন্ডমেন্টে 1978-এ বাদ দেওয়া হয়। এটা ছিল রাইট টু প্রপার্টি, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বর্তমানে কটা রাইটস আছে? ছটা। 6 হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, সংসদের কয়টি কক্ষ? অপশান ই আছে একটা, অপশান বি আছে দুটো, অপশান সি আছে তিনটে এবং অপশান ডি আছে চারটে। তো রাইট আনসার হচ্ছে সংসদের 2টি কক্ষ। ভারতের যে পার্লামেন্টারি সিস্টেম হয়, পার্লামেন্টারি সিস্টেম, একে জেনারেলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোকসভা, লোকসভাকে কি বলা হয়? লোয়ার হাউস, ঠিক। অ্যান্ড আরেকটা হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভাকে কি বলা হয়? আপার হাউস। ঠিক আছে, এবং লোকসভার যে চেয়ারম্যান হয় তাকে লোকসভার স্পিকার বলে হয়। সে হচ্ছে যারা ভোটে জেতে তাদের মধ্যে থেকেই কেউ একজন হয়, তাকে নির্বাচন করে। এবং রাজ্যসভার স্পিকার কে হয়? রাজ্যসভার স্পিকার হয় ইন্ডিয়ার যে ভাইস প্রেসিডেন্ট হয়, সেই রাজ্যসভার স্পিকার হয়, মানে উপরাষ্ট্রপতি। ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, মানুষের চোখের কোন অংশটি আলো নিয়ন্ত্রণ করে? অপশান এ আছে কর্নিয়া, অপশান বি আছে আইরিস, অপশান সি আছে লেন্স এবং অপশান ডি আছে রেটিনা। এর উত্তর হচ্ছে অপশান বি, আইরিস। আইরিস হচ্ছে রাইট অ্যান্সার। আইরিস কি করে? আইরিস চোখের যে আলোটা প্রবেশ করে সেটাকে নিয়ন্ত্রণ করে। আইরিসের মাঝখানে কি থাকে? পিউপিল। পিউপিল কি হয়? চোখের মণি, যেটাকে আমরা বলি চোখের মণি। চোখের মণি এটা ছোট বড় হয়ে আলো কম বা বেশি ঢোকে এবং আমরা ঠিক মতন দেখতে পাই। ঠিক। নেক্সট দেখো, ডায়নামো কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখো, অপশন এ আছে নিউটন, অপশন বি ফ্যারাডে, অপশন সি এডিসন এবং অপশন ডি আছে গ্যালিলিও। তো ডায়নামো আবিষ্কার করেন হচ্ছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে 1831-এ ডায়নামো আবিষ্কার করেন। এবং ডায়নামো কোন প্রিন্সিপালের উপর কাজ করে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে বাংলায় কি বলে? তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের মাধ্যমে ডায়নামো কাজ করে। ডায়নামো জেনারেলি কি করে? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন ব্যাংকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়? অপশনগুলো দেখো, এসবিআই, অপশন বি আরবিআই, অপশন সি আছে পিএনবি, অপশন ডি আছে এইচডিএফসি। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। ব্যাংকার্স ব্যাংক মানে ইন্ডিয়ায় যত কমার্শিয়াল ব্যাংক আছে, ধরো এসবিআই, পিএনবি, এইচডিএফসি, এরা জেনারেলি তাদের সাথে ডিল করে, পাবলিকদের সাথে, সাধারণ জনতার সাথে ডিল করে। আরবিআই কি করে? আরবিআই ডিল করে এই ব্যাংকগুলোর সাথে। মানে সাধারণ মানুষের কোনো সমস্যা হলে কোথায় যায়? তখন যাই হচ্ছে এইচডিএফসি, পিএনবি, এইসব ব্যাংকগুলোর কাছে। এবং এই পিএনবির যদি কোনো কিছু লোনের দরকার হয়, কোনো কিছুর দরকার হয়, তখন যায় তারা আরবিআইয়ের কাছে। সেই জন্য আরবিআইকে কি বলা হয়?
ব্যাংকার্স ব্যাংক, ব্যাংকার্স ব্যাংক। নেক্সট কোশ্চেন দেখো, শের শাহের আসল নাম কি ছিল? অপশন এ দেখো শের খা, অপশন বি ফরিদ খা, অপশন সি ইসমাইল এবং অপশন ডি হচ্ছে বাবর। তো শের শাহের আসল নাম ছিল হচ্ছে ফরিদ খা। ফরিদ খা হচ্ছে অপশন বি হচ্ছে রাইট আনসার। শেরশাহ কোন বংশের প্রতিষ্ঠাতা ছিল? শেরশাহ সুরি বংশের প্রতিষ্ঠাতা ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে মৌর্য বংশের শেষ রাজা কে ছিল? অপশন এ আছে বৃহদ্রথ, অপশন বি অশোক, অপশন সি বিন্দুসার এবং অপশন ডি হচ্ছে চন্দ্রগুপ্ত। তো মৌর্য বংশের শেষ রাজা ছিল হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বৃহদ্রথ ছিল লাস্ট রাজা এবং ফার্স্ট রাজা কে ছিল? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহায়তায়, কৌটিল্য বা চাণক্যের সহায়তায় কাকে হারায়? ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশের স্থাপনা করেছিল। বায়ুর চাপ মাপার যন্ত্র কোনটি? নেক্সট কোশ্চেন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্র কোনটি? অপশন এ আছে ব্যারোমিটার, অপশন সি হাইগ্রোমিটার, অপশন সি থার্মোমিটার, অপশন ডি হচ্ছে অল্টিমিটার। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় এবং ব্যারোমিটার কে আবিষ্কার করেছিল? নামটা মনে রাখবে, এ টরিচেলি। এ টরিচেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিল। এতে অ্যাটমসফিয়ারিক প্রেসারের মাধ্যমে বায়ুর চাপ মাপা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোন শহরকে ম্যানচেস্টার বলা হয়? অপশন এ আছে মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কানপুর এবং অপশন ডি সুরাট। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ঠিক আছে, এবার ম্যানচেস্টার কেন বলে? ম্যানচেস্টার অ্যাকচুয়ালি কোথাকার শহর? ম্যানচেস্টার হচ্ছে ইউকে লন্ডনের শহর। ঠিক আছে, লন্ডনের কাছে একটা শহর হচ্ছে ম্যানচেস্টার। এবার ম্যানচেস্টার কেন বলা হয়? ম্যানচেস্টার অ্যাকচুয়ালি কটন টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। ম্যানচেস্টার শহরটা কটন টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। একইভাবে ভারতে আহমেদাবাদ শহর কটন টেক্সটাইলের জন্য বিখ্যাত। ঠিক সেই জন্য আহমেদাবাদকে ইন্ডিয়াস ম্যানচেস্টার বলা হয়। ইন্ডিয়াস ম্যানচেস্টার বা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, আর দেখো নেক্সট একটা জিনিস জেনে রাখো, বাংলার ম্যানচেস্টার কাকে বলা হয়? বাংলার ম্যানচেস্টার বলা হয় হাওড়াকে। বাংলার ম্যানচেস্টার বলা হয় হাওড়াকে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে লোকসভার প্রথম স্পিকার কে ছিল? লোকসভার প্রথম স্পিকার কে ছিল? অপশন এ আছে মাভালাঙ্কার, অপশন বি হুকুম সিং, অপশন সি রেড্ডি, অপশন ডি হচ্ছে আয়াঙ্গার। তো এদের মধ্যে লোকসভার প্রথম স্পিকার ছিল 1951-52-তে যে লোকসভার ফার্স্ট সেশন হয়েছিল, তার স্পিকার ছিল জি.ভি. মাভালাঙ্কার। জি.ভি. মাভালাঙ্কার। এনাকে ফাদার অফ লোকসভা বা লোকসভার জনকও বলা হয়। ফাদার অফ লোকসভা বা লোকসভার জনক বলা হয়। ঠিক, এনার পুরো নাম কি ছিল? গণেশ বাসুদেব মাভালাঙ্কার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, মৌলিক কর্তব্য কত সালে সংবিধানে যুক্ত হয়? অপশনগুলো দেখো, 1976, 1978, 1980 এবং 1982। তো ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে, মৌলিক কর্তব্য, সেটা ভারতের সংবিধানে প্রথমে ছিল না। অরিজিনালি ছিল না, অরিজিনালি সংবিধানে ছিল না। পরে এটাকে অ্যাড করা হয় কত সালে? 1976 সালে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে, মানে সংবিধান সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটিসকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়। ঠিক আছে, এবং এই ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট নেওয়া হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএর থেকে। তো ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএর থেকে এবং এটা 1976-এ
অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে যোগ করা হয়। নেক্সট দেখো, মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? অপশন এ দেখো ফিমার, অপশন বি আছে হিউমেরাস, অপশন সি আছে টিবিয়া এবং অপশন ডি আছে কশেরুকা। তো মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। ফিমার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় মানে দীর্ঘতম হাড়। দীর্ঘতম হাড় ফিমার কোথায় অবস্থিত? উরুতে বা থাইতে, থাইতে অবস্থিত। ঠিক আছে, এটা দীর্ঘতম, বড় এবং শক্তিশালী হাড়ও বটে। ঠিক আছে, নেক্সট দেখো, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশন এ আছে দুটো, অপশন বি তিনটে, অপশন সি চারটে এবং অপশন ডি আছে পাঁচটা। তো এর রাইট অ্যান্সার হচ্ছে মানুষের শরীরে চারটি প্রকোষ্ঠ থাকে। মানুষের শরীরে কয়টা প্রকোষ্ঠ থাকে? মানুষের শরীরে হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত, মানে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ দেখো জেনেভা, অপশন বি হচ্ছে নিউ ইয়র্ক, অপশন সি হচ্ছে লন্ডন, অপশন ডি হচ্ছে প্যারিস। ঠিক আছে, এর রাইট অ্যান্সার হচ্ছে জেনেভা। জেনেভা থেকে, জেনেভা বা সুইজারল্যান্ডে, জেনেভা সুইজারল্যান্ডে WTOর হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, জাতীয় আয় পরিমাপের প্রথম প্রচেষ্টা কে করে? জাতীয় আয় পরিমাপের প্রথম প্রচেষ্টা কে করে? অপশান এ আছে দাদাভাই নওরোজি, অপশান বি আছে গান্ধীজি, অপশান সি নেহেরু এবং অপশান ডি হচ্ছে RC দত্ত। তো এদের মধ্যে জাতীয় আয় পরিমাপের প্রথম প্রচেষ্টা করে হচ্ছে অপশন এ দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় পরিমাপের প্রচেষ্টা করেছিল। দাদাভাই নওরোজিকে কি বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বর্তমান ভারতের নির্বাচন কমিশনার কে? অপশন এ আছে রাজীব কুমার, অপশন বি আছে সুশীল চন্দ্র, অপশন সি আছে সুনীল অরোরা, অপশন ডি আছে TN সেশন। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আউটডেটেড অপশন, তো রাইট অ্যান্সার হবে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হচ্ছে বর্তমান ভারতের নির্বাচন কমিশনার। ইলেকশন কমিশনার হচ্ছে, কারেন্ট ইলেকশন কমিশনার হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, অপশনগুলো আউটডেটেড আছে। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? অপশন দেখো, অপশন এ আছে 1757, অপশন বি আছে 1764, অপশন সি আছে 1765 এবং অপশন ডি আছে 1773। তো এর মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 1757 সালে 23শে জুন 1757তে পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? একদিকে ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা, আর একদিকে ছিল হচ্ছে ইংরেজরা। ইংরেজদের মধ্যে ছিল মেইনলি রবার্ট ক্লাইভের নেতৃত্বে, রবার্ট ক্লাইভের নেতৃত্বে। ঠিক আছে, এবং পলাশির যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? কারণ পলাশির যুদ্ধের পরেই ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক প্রভাব স্টার্ট হয়, পলিটিক্যাল এফেক্ট অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টার্ট হয়। ঠিক আছে, এর আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করতো, এরপর থেকেই পলিটিক্যাল এফেক্ট স্টার্ট হয় এবং শাসনের দিকে জোর দেয়। নেক্সট দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতার আগের কোশ্চেন আমরা কভার করেছি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং শেষ রাজাকে বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? অপশন এ দেখো আফ্রিকা, অপশন বি আছে এশিয়া, অপশন সি আছে ইউরোপ এবং অপশন ডি আছে আমেরিকা।
এগুলোর মধ্যে সাইজের দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর বৃহত্তম হচ্ছে এশিয়া। এশিয়া হচ্ছে পৃথিবীর লার্জেস্ট মহাদেশ, মানে কন্টিনেন্ট। ঠিক আছে, এশিয়ার ভলিউম কত? 44.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এশিয়ার আয়তন হচ্ছে 44.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এশিয়া পৃথিবীর 30% ল্যান্ড এশিয়াতে, মানে স্থলভাগের 30% এশিয়ার মধ্যে পড়ে। এবং জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলেও পপুলেশন ওয়াইজও এশিয়া হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোন নদীকে পশ্চিম বাহিনী নদী বলা হয়? অপশন এ আছে গঙ্গা, অপশন বি আছে নর্মদা, অপশন সি আছে গোদাবরী এবং অপশন ডি আছে কৃষ্ণা। তো এই যে অপশনগুলো আছে, একমাত্র এদের মধ্যে নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, পশ্চিম বাহিনী মানে হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং, মানে পূর্ব দিক দিয়ে স্টার্ট হয়ে পশ্চিমে গিয়ে পতিত হয়। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? মহারাষ্ট্রের নাসিকের ত্রম্বকেশ্বর থেকে, ত্রম্বকেশ্বর থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো, সরি মহারাষ্ট্রের নাসিক থেকে নর্মদা নদী না, নর্মদা নদী স্টার্ট হয়েছে অমরকণ্টক থেকে এবং পড়েছে কোথায়? আরব সাগরে। ঠিক, নেক্সট দেখো, মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়? ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট, এটা আগে কোশ্চেনেও ছিল। ফান্ডামেন্টাল ডিউটিস যেটা আছে তার কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া? অপশন এ আমেরিকা, অপশন বি রাশিয়া, অপশন সি ব্রিটেন এবং অপশন ডি হচ্ছে কানাডা। তো এদের মধ্যে রাশিয়া হচ্ছে রাইট অ্যান্সার। ইউএসএসআর যে ছিল, সোভিয়েত রাশিয়া অ্যাকচুয়াল হওয়া উচিত, এটা সোভিয়েত রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্ট নেওয়া হয়েছিল। ঠিক আছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? অপশন এ নেহেরু, অপশন বি প্যাটেল, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি হচ্ছে নন্দ। তো এদের মধ্যে রাইট আনসার হচ্ছে জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল এবং রাজেন্দ্র প্রসাদ ভারতের ফার্স্ট প্রেসিডেন্ট ছিল, মানে রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? উত্তর দেখো, এ আছে অগ্নাশয়, বি আছে যকৃৎ, সি আছে পিত্তাশয় এবং ডি আছে থাইরয়েড। তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে অপশন বি, যকৃৎ বা লিভার হচ্ছে মানবদেহের বৃহত্তম গ্রন্থি। এখানে লিভারের মেইন কাজ কি? পিত্তরস নিঃসরণ করে খাদ্য হজম করা। ঠিক আছে, পিত্তরস নিঃসরণ করে খাদ্য হজম করা। নেক্সট দেখো, ডায়নামোকে আবিষ্কার করে, এটা আগের একটা কোশ্চেনে ছিল, মাইকেল ফ্যারাডে। নেক্সট দেখো, রেপো রেট কে ঠিক করে? অপশান দেখো, এ আছে ভারত সরকার, বি আছে রিজার্ভ ব্যাঙ্ক, সি আছে নাবার্ড এবং ডি আছে অর্থমন্ত্রী। তো রেপো রেট কে ঠিক করে? রেপো রেট ঠিক করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসির মাধ্যমে বাজারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য রেপো রেট, রিভার্স রেপো রেট এই সবগুলো সেট করে। ঠিক আছে, এবং বর্তমানে রেপো রেট কত? বর্তমানে রেপো রেট হচ্ছে কারেন্টলি 5.25%। আরবিআইয়ের গভর্নরকে বর্তমানে? আরবিআইয়ের গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। ঠিক, নেক্সট দেখো, মুঘল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? অপশান এ আছে দিল্লি, অপশান বি আছে আগ্রা, অপশান সি আছে সেকেন্দ্রাবাদ এবং অপশান ডি আছে লাহোর।
এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সেকেন্দ্রা। এটা সেকেন্দ্রাবাদ না, এটা সেকেন্দ্রা। তো মুঘল সম্রাট আকবরের সমাধি সেকেন্দ্রাতে অবস্থিত। সেকেন্দ্রা কোথায়? সেকেন্দ্রা অবস্থিত হচ্ছে আগ্রাতে। ঠিক। নেক্সট দেখো, ভারতের নেপোলিয়ান কে? অপশান এ আছে সমুদ্রগুপ্ত, অপশান বি আছে চন্দ্রগুপ্ত, অপশান সি আছে কনিষ্ক এবং অপশান ডি আছে অশোক। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তার অসাধারণ সামরিক দক্ষতা এবং একের পর এক বিজয়ের জন্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলা হয়। এবং সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া কে বলে? ভিনসেন্ট স্মিথ প্রথম সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছিলেন। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? অপশন দেখো, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? এর অপশন আছে সুন্দরবন, গঙ্গা ব্রহ্মপুত্র, সি আছে মিসিসিপি এবং ডি আছে মেকং। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। এটি কোথায় অবস্থিত? এর কিছুটা পার্ট ইন্ডিয়াতে আছে এবং কিছুটা পার্ট বাংলাদেশে আছে। ঠিক। নেক্সট দেখো, পাঞ্জাবকে কি বলা হয়? অপশান এ আছে পঞ্চনদের দেশ, অপশান বি আছে শস্য ভাণ্ডার, অপশান সি আছে উদ্যান নগরী, অপশান ডি আছে কোনোটিই নয়। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, পঞ্চনদের দেশ। পঞ্চনদের দেশ আছে বলেই পাঞ্জাবকে, 5টা নদী আছে বলেই পাঞ্জাবকে পাঞ্জাব বলা হয়। ঠিক আছে। ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? অপশান এ আছে 1947, অপশান বি আছে 49, সি আছে 51 থেকে 52 এবং ডি আছে 1953। তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন বা জেনারেল ইলেকশন হয় 1951-52-তে। ঠিক আছে। এবং এই জেনারেল নির্বাচনে যে ভারতের লোকসভা তৈরি হয়, সেই লোকসভার স্পিকার কে হয়? স্পিকার হয় জি.ভি. মাভালাঙ্কার। এনাকেই কি বলা হয়? এনাকেই বলা হয় ফাদার অফ লোকসভা। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, ইমপিচমেন্ট প্রস্তাব কোথায় আনা যায়? অপশান এ আছে লোকসভা, অপশান বি আছে রাজ্যসভা, অপশান সি আছে যে কোনো কক্ষ এবং অপশান ডি আছে সুপ্রিম কোর্ট। ইমপিচমেন্ট প্রস্তাব মানে অপসারণ করার যে প্রস্তাব, সেটা আনা যায় হচ্ছে, এটা কার বিরুদ্ধে আনে বলতো? এটা প্রথমে আনা হয় রাষ্ট্রপতির বিরুদ্ধে। রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিচমেন্ট প্রস্তাব, সেটা আনা যায় হচ্ছে যে কোনো কক্ষে, লোকসভা কিংবা রাজ্যসভা। লোকসভা কিংবা রাজ্যসভার মধ্যে যে কোনো এক জায়গাতে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং এর যে অলরেডি প্রিভিয়াস পার্টগুলো আপলোড আছে, সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তোমাদের প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। আপকামিং যে WBCS WBPSCর এক্সাম হচ্ছে, সেইগুলোকে ফোকাস করেই এই ভিডিওগুলো বানানো এবং কোশ্চেন্সগুলো ঠিক সেরকম মানেরই তোলা হয়েছে, যাতে তোমাদের প্রিপারেশনে খুব হেল্পফুল হয়। অলরেডি আমরা 8টা পার্ট কভার করে রেখেছি, প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন্স আছে এবং এটা হচ্ছে 9th পার্ট। ঠিক আছে। নেক্সট দেখো, জলের সংকেত কি? জলের সংকেত কি? জলের সংকেত হচ্ছে H2O। এটা খুব সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? অপশন এ আছে রিকেট, অপশন বি আছে বেরিবেরি, অপশন সি আছে স্কারভি, অপশন ডি আছে রাতকানা। তো এগুলোর মধ্যে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ঠিক আছে। স্কারভি রোগের লক্ষণ কি? মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত নড়ে যাওয়া, এইসব। তো ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? লেবু বা টক জাতীয় কোনো ফল থেকে। ঠিক আছে। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো, বাজেট কে পেশ করেন? ভারতের যে অর্থ বাজেট হয়, সেটা কে পেশ করেন? অপশান এ আছে অর্থমন্ত্রী, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি আছে রাষ্ট্রপতি এবং অপশান ডি আছে স্পিকার।
তো এদের মধ্যে অর্থমন্ত্রী যে হয়, ফাইন্যান্স মিনিস্টার, তিনি লোকসভায় বাজেট পেশ করে। এবং ভারতের বর্তমান ফাইন্যান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন। নেক্সট দেখো, শেয়ার বাজার কে নিয়ন্ত্রণ করে? অপশন এ আছে আরবিআই, অপশন বি সেবি, অপশন সি আছে এসবিআই এবং অপশন ডি আছে নীতি আয়োগ। তো এগুলোর মধ্যে শেয়ার বাজার বা স্টক মার্কেটকে কে নিয়ন্ত্রণ করে? স্টক মার্কেটকে রেগুলেট করে হচ্ছে সেবি। সেবির পুরো কথা কি? সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে। সেবি কত সালে চালু হয়েছিল? 1992-তে। ঠিক আছে, তো আজকে এই ছিল আমাদের আজকের 50টা কোশ্চেন। হোপফুলি তোমরা পুরো পার্টটা দেখলে এবং তোমাদের ভালো লেগেছে। তো আরও এরকম প্রিভিয়াসলি 9টা পার্ট আপলোডেড আছে, তোমরা গিয়ে চ্যানেলের প্লেলিস্টটা দেখে নিতে পারো। এবং তোমাদের যদি আপকামিং WBCS এক্সাম থাকে, সেই WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মানে যেগুলো আগের বছর এসছে, আগের বছরগুলোতে এসছে, সেই সব কোশ্চেন্সের জন্য আলাদা প্লেলিস্ট আছে। সেখানে আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এইসবের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কভার করেছি। যদি সেটাও না দেখে থাকো, দেখে নেবে। ওখান থেকে অনেক কোশ্চেন রিপিট আসবে এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।